leads to devastating complications. যদি আমরা চিকিৎসা না দেই খুব জটিলতা হয়, আর যদি আমরা সঠিকভাবে চিকিৎসা করি তাহলে কিন্তু খুব একটা সমস্যা হয় না, খুবই সুস্থ থাকা যায়। তো এই জন্য আজকে এই ডায়াবেটিস নিয়ে কিছু একটা কথা বলবো। ডায়াবেটিস এপিডেমিক ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী ছড়াচ্ছে, অ্যান্ড ইনসিডেন্স ইনক্রিজিং ডে বাই ডে। সারা বিশ্বে এখন প্রায় 55 কোটির মতো ডায়াবেটিস রোগী আছেন, এবং 2030 সাল নাগাদ এটা আশা করা যায় 60 কোটি ছাড়াবে, এবং 40-45-এর দিকে 80 কোটি ছাড়াবে। What about our country? আমাদের দেশেও কিন্তু অবস্থা বেশি একটা ভালো না। সারা পৃথিবীতে প্রথম 10টা কান্ট্রির মধ্যে কিন্তু আমাদের দেশ আছে। এখন প্রায় 1.5 কোটির মতো রোগ ভুগছে, এবং 2045 সাল নাগাদ এটা প্রায় 2.5 কোটি হবে টেন্টেটিভ। সো হাউ ডিভাস্টেটিং, খুব খারাপ দিন কিন্তু আসছে যদি না আমরা সচেতন না হই, প্রিভেন্টিভ পোর্শন যদি আমরা জোর না দিই এবং সচেতন যদি না হই। এবং আমরা জানি সবাই ডায়াবেটিস লাইফ definitely can affect every part of a person's life, often having a negative impact on their well-being. এবং একই সাথে at present current diabetic care does not include sufficient support the patient's well-being. We only treat glycemic status, sugar, আমরা glycemic status নিয়ে ডিসকাস করি, সুগার বাড়ছে, ওষুধ সময় বাড়ে, কিন্তু এজ এ হোল আমার পেশেন্টটা ভালো আছে কিনা, সুস্থ আছেন কিনা, শান্তিতে আছেন কিনা, মনে সুখ আছে কিনা, এনভায়রনমেন্টাল উনি সামাজিকভাবে ভালো আছেন কিনা, আমরা কিন্তু এটাতে নজর দিই না। আসছেন ব্লাড সুগার কত, খালি পেটে 8, গড়ে পেটে 10, ঠিক আছে আপনি ভালো আছেন, ডায়াবেটিস ভালো, কিন্তু ডায়াবেটিস ভালো আছে, উনি কি ভালো আছেন? উনি কি পারিবারিক ভালো আছেন? উনি কি সামাজিকভাবে ভালো আছেন? উনি কি শরীর ভালো আছে? আমরা কিন্তু আসলে এই জিনিসগুলো প্রায় সময় আমরা ইগনোর করি, আমরা দেখার সময় পাই না, যে কারণে হয়তো আমরা নট ভেরি মাচ এনাফ কনসিয়াস হতে পারি, বা আমরা সময়ের কারণে পারি না যেটা, বাট সেটা শুড নট বি, এটা হওয়া উচিত না। সো ওয়েলবিং, দ্যাট মিনস সাপোর্ট ফর দি পেশেন্ট ওয়েলবিং শুড বি প্রায়োরিটাইজ ইন ডায়াবেটিস কেয়ার। এই জন্যই এবারের যে থিমটা ভেরি ডেফিনেটিভ এবং সময়োপযোগী, ডায়াবেটিস অ্যান্ড ওয়েলবিং, ডায়াবেটিস এবং সুস্থতা। এখানে সুস্থতা মানে শুধু যে আমার সুগার কন্ট্রোল, নট লাইক দ্যাট। সুস্থতা মানে হলিস্টিক সব কিছু মিলে, তার সামাজিক সুস্থতা, পারিবারিক সুস্থতা, সব কিছু। এবং এই দিনটি কেন বেছে নেওয়া হয়েছে ডাক্তার আতাউর রহমান জসিম ভাই বলেছেন, আমি ডিটেল বলছি না। তো তাহলে যেটা হচ্ছে মোদ্দা কথা, সো উই হ্যাভ টু লুক বিয়ন্ড ব্লাড সুগার ফর বেটার ডায়াবেটিস লাইফ। অনলি সুগার নিয়ে আমাদের চিন্তা করলে হবে, আমাদেরকে সামগ্রিকভাবে রোগীকে নিয়ে চিন্তা করতে হবে, and that's diabetes and well-being. So well-being, তাহলে এখানে ডায়াবেটিস রোগীদের ওয়েলবিং 3টা জিনিসের উপর আমরা সাধারণত দেখব। সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়েলবিং, মেন্টাল ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল, সোসাইটাল, দ্যাট ইনক্লুডস সোসাইটি, ফ্যামিলি, দিস। সো ফিজিক্যাল ওয়েলবিং মিনস ডায়াবেটিস রিলেটেড ওয়েলবিং। এখানে হচ্ছে একটা ডায়াবেটিস পেশেন্ট যখন আসে আমাদের কাছে, ব্লাড সুগার ডেফিনেটলি তার রক্তের শর্করা বেড়ে যায়, তো আমরা তার সুগার কন্ট্রোল করি, ভালো কথা, বাট অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু লুক ফর আদার ফ্যাক্টরস। আমাদের উদ্দেশ্য কিন্তু নট অনলি সুগার কন্ট্রোল। আমাদের এখানে কিন্তু ডায়াবেটিস যেহেতু একটা দীর্ঘমেয়াদী রোগ, এটার কিছু জটিলতা আছে। তো এই জটিলতাগুলো কমানোর জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেটাই কিন্তু আমাদেরকে দেখতে হবে। সুগার ইজ নট অনলি ম্যাটার, অনলি ফ্যাক্টরস। তো সেটা কি, সেগুলো হচ্ছে তাহলে আমাদের প্রথমে হচ্ছে ডায়াবেটিস রোগীর যে জটিলতা যেগুলো, সেগুলো আমরা যেন মিনিমাইজ করতে পারি, এবং অ্যাট দি সেম টাইম যদি আমরা দীর্ঘমেয়াদী জটিলতাগুলোকে আমরা মাথায় রেখে চিকিৎসা করি, এবং আমাদের আলটিমেট টার্গেট যদি হয় যে ডায়াবেটিস রোগীকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখার চেষ্টা করা, তাহলে ডায়াবেটিস চিকিৎসা
ফ্রুটফুল হবে। তো সেটার জন্য কমপ্লিকেশনসগুলো সাধারণত স্বল্পমেয়াদী কিছু কমপ্লিকেশন হয়, যেটা ডাক্তারদের মাথায় আমরা রাখতে হয়। আমরা যেমন 4টে শর্ট অ্যাকিউট কমপ্লিকেশনস হয়, সুগার কমে যেতে পারে, হাইপোগ্লাইসিমিয়াস। তো সেটার জন্য আমাদেরকে আমাদের ওয়েলবিং মাথায় রাখতে হবে, যেটা হাইপোগ্লাইসিমিয়া সুগার আমরা কমাতে গিয়ে এত বেশি কমে না ফেললাম যে ওনার উল্টা ভালোর পরিবর্তে আর উনি অজ্ঞান হয়ে গেলেন, খারাপ হয়ে গেলেন। তো সেটার জন্য কিছু মেজার্স আমাদের রুগীদেরকে শিখিয়ে দিতে হয়, ফ্যামিলি মেম্বার্সদেরকে শিখিয়ে দিতে হয়, এনভায়রনমেন্টাল তার অফিসিয়াল লোকজনকে শিখিয়ে দিতে হয়। যদি এগুলো আমরা আগে থেকে জানা থাকে তাহলে ইনসিডেন্স অ্যান্ড প্রিভ্যালেন্স অফ হাইপোগ্লাইসিমিয়া ডেফিনেটলি উইল বি রিডিউস, কমে যাবে। হাইপারগ্লাইসিমিয়া হঠাৎ করে সুগার হাই, মেপে দেখলো যে 34, 46 এমন হলো, তখন কি করণীয়? ওয়েলবিং, ওই সময় ওয়েলবিং থাকবে না, তো সেটাও রোগীদেরকে শিখে দিতে হবে। কম বয়সের বাচ্চা রোগীরা হঠাৎ খারাপ হয়ে যায়, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এগুলো হয়, তো সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। প্রত্যেক বয়স হিসাবে রোগ হিসাবে আমাদের এই অ্যাকিউট কমপ্লিকেশনস, আর সবচেয়ে যেটা ডিভাস্টেটিং সেটা হচ্ছে ক্রনিক কমপ্লিকেশনস ফ্রম হেড টু টো, মাথা থেকে পা পর্যন্ত। সবার আগে মাথা, ব্রেন স্ট্রোক 6 থেকে 8 গুণ বেশি হয়, মাথায় রাখতে হবে ডায়াবেটিক পেশেন্টদের, দীর্ঘমেয়াদী জটিলতা, স্ট্রোক যেন না হয়। দেন তার একটু নিচে আসে চোখ, রেটিনোপ্যাথি, চোখ নষ্ট হয়, আমাদের চোখের ব্যাপারে খেয়াল রাখতে হবে, বছরে একবার চোখ পরীক্ষা করাতে হবে। তার একটু নিচে আসে হার্ট। ডায়াবেটিস রুগীরা যত যে কারণে মারা যায়, শেষমেশ আলটিমেটলি কিন্তু অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্টের রোগ নিয়ে কিন্তু মারা যায়, 6 গুণ বেশি হয় হার্ট স্ট্রোক। তো সুতরাং প্রত্যেক ফলো আপে আমাদের এই হার্টের রোগ মাথায় রাখতে হবে। এর একটু পরে আসে কিডনি নষ্ট হয়ে মারা যায়, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই কিডনি জনিত কারণের জন্য তার সমস্যা না হয়, ওয়েলবিং জন্য সমস্যা না হয়, ভালো থাকেন, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এর একটু নিচে আসে আমাদের পায়ে ইনফেকশন হয়, পায়ে নার্ভ নষ্ট হয়, রক্তের নালী শুকিয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো, এবং ডায়াবেটিক ফুড ইনফেকশন ভেরি ডিভাস্টেটিং, খুব খারাপ। ডায়াবেটিক ফুড হয়ে একটা রোগীর পা যদি কখনো অ্যাম্পুটেশন হয়, এবং বিভিন্ন গবেষণা দেখা গিয়েছে যত অ্যাম্পুটেশনস, 40% অফ অল অ্যাম্পুটেশনস ডিউ টু ডায়াবেটিস। তাহলে একটা রোগীর পা যখন কেটে ফেলা হয়, আমি বলি যে একটা রোগীর পরিবারটাকে আপনি কেটে দিলেন, শেষ। Sometimes he is the only earning member of the family. So whenever he lost his food, his family is already lost. তার ইনকাম নাই, সে নিজে তো আয় করেই না, বরং তার পরিবারও ধ্বংসের মধ্যে পড়েছে। আমরা দেখি খুব প্যাথেটিক, খুব খারাপ অবস্থা। সুতরাং এই জিনিসগুলো যদি আমরা আগেই রোগীদেরকে বলে দিতে পারি যে ডায়াবেটিস ট্রিটমেন্ট নট অনলি সুগার, শুধু সুগার কন্ট্রোল, আমি খুশি থাকবো নট লাইক দ্যাট। আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ডাক্তারেরও মাথায় রাখতে হবে, রোগীদেরও মাথায় রাখতে হবে, যার ফলে সামগ্রিকভাবে আমাদের রোগী যেন ভালো থাকে, ওয়েলবিং থাকে। সো এই জিনিসগুলো তাহলে অ্যাচিভ করতে গেলে হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের কি করতে হবে, কি জানতে হবে ডেফিনেটলি। তাহলে প্রথমেই আমাদেরকে কিছু নিয়ম কানুন, সবাই বিভাগে আমাদের কিছু নিয়ম, ডায়াবেটিস রোগীদের চিকিৎসাটা আমরা যেটা ফলো করি, আগে বলা হতো 3টে ডি, এখন আরো 2টো যোগ হয়েছে, এখন বলে 5টা ডি। তো প্রথম ডি আমরা বলি ডায়েটারি ফ্যাক্টরস, কিছু খাদ্যের কিছু ব্যাপার থাকে সেগুলো। এখন খাদ্যের ব্যাপারগুলো সাধারণত খুব একটা আসলে একটা ব্যালেন্স ডায়েট, ডায়াবেটিক ডায়েট আসলে নট আদার ডায়েট এক্সেপ্ট ব্যালেন্স ডায়েট। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে ডায়েটটা দিয়েছে এটাই কিন্তু, শুধু আমরা এখানে মনোস্যাকারাইডস, আমরা শুধু ফাইন সুগারটা একটু বাদ দিই এবং কার্বের পরিমাণ কম। আমরা বাংলাদেশ এবং সাউথ এশিয়ান কান্ট্রিজ, যেখানে আমরা রিচ ইন কার্বোহাইড্রেটস, আমরা ভাত বেশি খাই, কার্ব বেশি খাই, রুটি বেশি খাই। আমাদের ব্যালেন্স ডায়েটে কিন্তু 6টা-7টা খাদ্যের উপাদান আছে। তো এখানে কিন্তু কার্ব, ভাত, রুটি, শর্করা জাতীয় খাবার কিন্তু 50% ম্যাক্সিমাম রিকমেন্ডেড। উই কনজিউম মোর দেন 80% কার্বস। আমরা ভাত খাই, আমরা সব মোর দেন 50% কার্বস, 50% বেশি আমরা কার্ব খাবো না। ফ্যাট আমরা কনজিউম কমাই দেবো, ফ্যাট আমরা 15-20%, প্রোটিন 25-30% এরকম, ফাইবার্স, মিনারেলস, ভাইটামিনস এগুলো থাকতে হবে। এবং সেকেন্ড ডি আমরা যেটা বলি, এবং একই সাথে সেকেন্ড ডি যেটা আমরা বলি এক্সারসাইজ, ডিসিপ্লিনের মধ্যে পড়ে ডি, সেকেন্ড ডি
ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে কি, এখন হচ্ছে ডায়াবেটিস হওয়ার আগে আমরা যখন ফ্রি লাইফস্টাইল, কোনোদিন সকালের নাস্তা খাই আমরা 8টায়, কোনোদিন 11টায়, ঘুম থেকে কোনোদিন উঠি 12টায়, কোনোদিন হচ্ছে ছুটির দিনে 12টায়, কোনোদিন আবার 6টায়, নট লাইক দ্যাট। তাহলে আমাদেরকে সঠিক সময়ে ঘুম থেকে উঠার ব্যাপার থাকবে। এই যে এক্সারসাইজ, আমাদেরকে হাঁটার একটা ব্যাপার বলি আমরা, এখন হাঁটবো, কতটুকু হাঁটবো, এগুলো তো আমাদের প্রপার নলেজের ঘাটতি আছে। আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই, রোগীরা জিজ্ঞেস করে ডাক্তার সাহেব হাঁটি কতক্ষণ হাঁটেন? 2 ঘন্টা হাঁটি। কেন 2 ঘন্টা হাঁটেন? আমার ঘাম হয় না। আসলে দিস আর নট সায়েন্টিফিকলি প্রুভ। ঘাম হয় না সেটা বলা হয় যে আপনি 150 মিনিট হাঁটলেন সপ্তাহে, তাহলে 30 মিনিট করে আপনি 5 দিন হাঁটেন। আপনি কীভাবে হাঁটবেন? আমি কি দৌড়াবো জোরে জোরে আপনার উসাইন বোল্টের মতো দৌড়াবো? নট লাইক দ্যাট। নাকি গঙ্গার পাড়ে হাঁটছিলাম বাতাসের নট। মিনিটে আপনার ডায়াবেটিস ডেফিনেটলি রিডিউস। সেটা কি, ওজন কমলে আপনার প্রেশার কমবে, সুগার কমবে, কোলেস্ট্রল কমবে, ফ্যাটি লিভার কমবে, সর্বোপরি ওষুধ কমবে। এবং সবচেয়ে খুশির খবর যেটা, ইউকেতে প্রফেসর রয় টেলর বলে এক ভদ্রলোক গত 20 বছর ধরে এটা নিয়ে কাজ করছেন, ডায়াবেটিস রিমিশন। ডায়াবেটিস আগে বলা তো ভালো হয় না, আসলে কিন্তু এখন বলা হয় ভালো হয়। তো যদি আপনি, এবং এটা হচ্ছে ওয়েট রিডাকশন হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি প্রথম 6 মাসের মধ্যে আপনি 6 থেকে 15 কেজি ওজন কমাইতে পারেন, যারা হাই বিএমআই থাকে, তাতে দেখা যায় ডায়াবেটিস মেজরিটি পোর্শন গোজ ইন রিমিশন। রিমিশন ইভেন লাইফ লং, সারা জীবনের জন্য রিমিশন থাকে, দেখা গিয়েছে। সুতরাং ওজন কমিয়ে কিন্তু আমরা বেনিফিট নিতে পারি। এবং ফর আবার জুনিয়র ডক্টরস বা জুনিয়র ফ্রেন্ডস, আমার অ্যাডভাইস, এখানে একটা অ্যাডভাইস থাকবে, ইন ওবেস পেশেন্ট, স্পেশালি ইয়াঙ্গার গ্রুপ, আমরা শুধু সুগার টার্গেট না করে যদি বডি ওয়েটটাকে টার্গেট করে দিই এবং ওয়েট রিডিউসিং ডায়েট দিই, এবং আমাদের টার্গেট যদি থাকে তার বিএমআই আমরা নর্মাল এনে দিতে পারি, সেখানে কিন্তু আমরা একটা রিমিশন কিন্তু এনে দিতে পারি, যেটা রোগীর জন্য আশীর্বাদ। সুতরাং এটা আই থিঙ্ক আওয়ার জুনিয়র ফ্রেন্ডস দে ক্যান ফলো দ্যাট। সুতরাং তাহলে এখন কিন্তু ওজন কমানো এত সোজা না, নট ভেরি ইজি। আপনি দেখেন আমাদের এইদিকে সেদিকে এত ফ্যাক্টরস, বডি ওয়েট রিডাকশন ভেরি টাফ। আমরা যারা এন্ডোক্রিনোলজিস্ট তাদের মধ্যে সবাই আছেন, ওজন কমানো আমাদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, কঠিন। কারণ আপনার চারদিকে ফুড অ্যাভেলেবিলিটি, ফাস্ট ফুড অ্যাভেলেবিলিটি, দাওয়াত অ্যাভেলেবিলিটি, এবং আশেপাশের যেসব চমৎকার বিজ্ঞাপন, আপনার মাথা ঘুরে যাবে, আপনার ওজন কমাতে কষ্ট হবে। বিসমিল্লাহ বিরিয়ানি হাউস, এখানে দেখেন মাত্র 30 টাকায় সকালে খিচুড়ি বিরিয়ানি পাওয়া যায়। ওজন কমাইয়া কি করবেন? একদিন তো মারাই যাবে। না খাইয়া মরার চেয়ে খাইয়া মরা ভালো। সো মেনি স্টিমুলাস, পোকিং হিয়ার এন্ড দেয়ার। যদি আপনি মেন্টালি খুব স্ট্রং না হন, খুব কঠিন। সো these are our targets, low body weight definitely। আর হচ্ছে আমাদের কিছু টার্গেট অ্যাচিভ করতে হবে। আমরা জানি আমাদের ব্লাড প্রেশারটা কন্ট্রোল রাখতে হবে, আমাদের কোলেস্টেরলটা কন্ট্রোল রাখতে হবে, আমাদের পায়ের যত্ন নিতে হবে, বছরে একবার চোখ দেখাতে হবে, আমরা কিডনির একটা টেস্ট বছরে একবার করাতে হবে, আমরা এসজিপিটি লিভার টেস্ট করতে হবে বছরে একবার। যদি অল প্যারামিটার্স আমরা যদি চেক করি, ডাক্তাররা করেন, যদি ডাক্তারের সাথে যোগাযোগ রাখি, কমপ্লায়েন্স উইথ ফিজিশিয়ান ডক্টরস, তাহলে এই কমপ্লিকেশনগুলো আগে যদি ধরা পড়ে, এগুলো বহুল অংশে মিনিমাইজ করা সম্ভব। তাহলে আমরা ডায়েটারি ফ্যাক্টরস, ডিসিপ্লিন এবং ড্রাগ হচ্ছে এটা ডাক্তাররা আমরা সেট করি প্রত্যেক রোগীর জন্য আলাদা। কাউকে ইনসুলিন দিই, কাউকে ট্যাবলেট দিই, কাউকে কিছুই দিই না, কাউকে শুধু লাইফস্টাইল শিখাই। সেটা অনেকটা ডাক্তার ঠিক করে দেন, কিন্তু এক একজনের জন্য এক এক রকম। আর তারপরে যে নতুন যোগ হয়েছে ড্রিম মানে হচ্ছে ঘুম, ভালো ঘুম আপনি করতে হবে। তো ঘুম বললে কি ভালো ঘুম হয় না। একটা ছবি দেখা যাচ্ছে এদিকে হাগিং, বাট এই ফেসবুকের যুগে আপনি কিভাবে ঘুমাবেন? রাতে বাসায় ফিরেই আমরা 12টায় 1টায় ফেরার পরে শুয়ে আগে আমরা মোবাইল হাতে নিই, ফেসবুক, ইউটিউব, আর এখন তো পলিটিক্যাল হট নিউজ। তাহলে ঘুমাইতে আচ্ছা একটু 10 মিনিট দেখি, দেখার সময় ঝগড়া হয়, পাশে যিনি শুয়ে আছেন ওনার সাথে ঝগড়া করে 10 মিনিট হঠাৎ দেখা যাচ্ছে 4টা বাজে, পরের দিন সকালে অফিস 8টায়।
আপনি 4টা 5টায় ঘুমে 8টা অফিসে যাবেন, সারাদিন যেভাবে সকালবেলা তো ঝগড়া না খেয়ে চলে আসছেন। আই থিঙ্ক দিস ইজ প্র্যাকটিক্যাল ফর এভরিবডি। আমার মনে হয় অভিজ্ঞতা সবারই আছে, আমারও আছে। সো কিভাবে এই মোবাইল আসক্তি থেকে মাপ পাওয়া যায়, কিছু কিছু ফেসবুকে আমি ঘাটি ঘুটে কিছু জিনিস দেখলাম। জার্নাল অফ মেন্টাল অ্যান্ড হেলথ এডিকশন, ওরা এখানে এই ওয়ার্ল্ডলি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড 10টা কৌশল দিয়েছে, আপনারা পারলে দেখে নিন। আশা করি বাসায় জলদাটি হবে না বিষয়টা। সো দিস ইজ আওয়ার ফিজিক্যাল ওয়েলবিং। তাহলে এই যদি ডায়াবেটিস রিলেটেড জিনিসগুলো আমরা মেনে চলে, আমরা শারীরিকভাবে ফিজিক্যাল আমরা সুস্থ থাকি। তার পরবর্তীতে যেটা বেশি ভাইটাল, হোয়াট উই ইগনোস, আমরা যেটা ভুলে যাই, রোগীদের ক্ষেত্রে খেয়াল করি না, রোগীরাও খেয়াল করে না, ফ্যামিলি মেম্বার্স খেয়াল করে না, সমাজ আমাদের সোসাইটির লোকজন খেয়াল করে না, মেন্টাল ওয়েলবিং ভেরি ভাইটাল। সো মেন্টাল ওয়েলবিং সেটা ডায়াবেটিস রোগীর জন্য খুব বেশি ভাইটাল। সারা ওয়ার্ল্ডে দেখা গেছে 2 থেকে 3 গুণ বেশি হয় মানসিক সমস্যা ডায়াবেটিস রোগীদের। এবং এই মানসিক সমস্যা কিন্তু অনলি 25 to 50% ডায়াগনোস হয়, ডাক্তাররাও মাথা আনে না। যেটা আমি প্রথমেই বললাম, আসছেন ব্লাড সুগার কথা, এত আচ্ছা ঠিক আছে, ওষুধটা পারবে, উনি কি ভালো আছে না খারাপ আছে না কি আছে, উনি কি চেহারাটার দিকে ভালো করে তাকাইলে উনি কি ডিপ্রেসড না হতাশ নাকি, আমরা কিন্তু তাকাইও না, তাকানোর সময় পাই না, নট লাইক দ্যাট। আমাকে দেখতে হবে, অন্তত 2টা কথা বলতে হবে, ভালো আছেন না, ঠিক আছে সুগার কন্ট্রোল, আপনি কেমন আছেন, এই কথাটা আমরা হয়তো অনেক সময় জিজ্ঞেস করতে ভুলে যাই। কেমন আছেন মানে শুধু আমার ডিজিজ কন্ট্রোল, নট লাইক দ্যাট, আমার মেন্টাল ওয়েলবিং ডেফিনেটলি ভেরি ভাইটাল। কারণ মেন্টাল ওয়েলবিং যদি আমরা ভালো না থাকি, আমরা সুগার বাড়বে। আমরা মেন্টাল যখন ডিস্ট্রেসে থাকি, আমাদের স্যার আছেন কর্টিসল, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, এই কিছু হরমোন বাড়ে, এই হরমোনগুলো ডায়াবেটিস বাড়ায়। আবার ডায়াবেটিস যখন বাড়ে, জাস্ট একইভাবে আবার এই মানসিক রোগীদেরও আবার সাইকিয়াট্রিক ডিজিজ বেশি হয়। সিজোফ্রেনিয়াতে 50% ডিপ্রেশন বেশি হয়। বুলিমিয়া বলে একটা রোগ আছে, বেশি খায় বেশি হয়। যখন ডিপ্রেশনে ভোগে, স্বাভাবিকভাবে হাঁটা বন্ধ করে দেয়, বেশি করে খায়, সামাজিক যোগাযোগ রাখেন না, বাসার ভিতরে থাকেন, ওজন বেড়ে যায়, ওজন বাড়লে আবার ডায়াবেটিস হয়, ভিশাস সাইকেল, এটা একটার পর একটা চলতেই থাকে। এই ডিপ্রেশনগুলোর অনেক কারণ আছে, অনেকগুলো কারণ। একটা হচ্ছে যখন হঠাৎ করে ডায়াবেটিস ধরা পড়ে, দে বিকেম প্যানিক। যখন প্রথম ডায়াবেটিস ধরা পড়ে রোগী আমাদের সামনে আসে, দেখি যে কোনো কথাবার্তা নাই, মাথা নিচু করে আছে, হি ইজ থিঙ্কিং দ্যাট হি ইজ এ গিলটি পারসন। সুতরাং প্রথমে আপনাকে ডায়াবেটিসের চিন্তা বাদ, আপনি সুগারের দিকে তাকানোর দরকার নেই। আপনি প্রথম বলেন কেন, আপনার কি অবস্থা, আপনার সুগার 30 হয়েছে, এটা কোনো ব্যাপার না, সুগার তো একটা ব্যাপার না, এটা কমাই দেবো, আপনাকে সমস্যা নেই। আপনাকে একটু নিয়ম মানবেন, আপনি একটু বেশি করে খেতে হবে, 6 বার খেতে হবে, আগে 6 বার খাবেন। যখন আপনি পজিটিভ ইফেক্ট দেখাবেন, ডেফিনেটলি সে ধরে নেবে যে এটা কোনো ব্যাপার না। ফ্যামিলি মেম্বার্স তাদেরকে সাপোর্ট দিতে হয়। তখন আপনার এই যেমন রুগী যখন ডায়াবেটিস ধরা পড়ে, প্রথমেই সে ধরে নেয় আমি তো শেষ, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, এটা আগে আসে মাথায়। তারপর এ লট অফ কমপ্লিকেশন, অনেক নেগেটিভ চিন্তা মাথার মধ্যে ভর করে, আমার কোথায় কি আছে না আছে, বেশি দিন তো বাঁচবো না, ছেলে মেয়ের জন্য সব দেখতে হবে, জায়গা জমি কোথায় সব, প্রথম হিসাব করা শুরু করে নেই অনেক রুগী। আসে বলে ডাক্তার সব আচ্ছা। সো দীর্ঘমেয়াদী একটা রোগ, এটার জন্য টেনশন থাকে। তারপর আরো বেশি ভাইটাল, হি ইজ চেঞ্জিং হিজ লাইফস্টাইল। একটা লাইফস্টাইল আগে অভ্যস্ত ছিল, এখন যখন আপনাকে বলা হলো যে আপনার ঘুম থেকে উঠতে হবে আর্লি, 8টা আপনাকে ব্রেকফাস্ট খেতে হবে, 10টা আবার একটা স্ন্যাক্স খেতে হবে, 2টা বাজার সাথে সাথে ভাত খেতে হবে। আপনি আগে খেতেন কোনোদিন 12টায়, কোনোদিন 3টায়, কোনোদিন বিরিয়ানি, কোনোদিন ভাত, এখন হবে না। তখন সে চিন্তা করে, হায় আমার জীবনের স্বাধীনতা শেষ, আমি কি আপনার বেঁচে কিনা, এরকম নেগেটিভ থিঙ্কিং আসতেই পারে। কস্ট অফ ট্রিটমেন্ট, একটা ইনকামিং পার্সন, সে মাসে আয় করে তার 20,000 টাকা, সে যখন চিন্তা করে আমার ওষুধে খরচ হচ্ছে আরো 5,000 টাকা, তুই 5,000 টাকা আমি কিভাবে আয় করবো, কিভাবে আমি ম্যানেজ করবো, এটা চিন্তা করে তার ডিপ্রেশন ডেফিনেটলি আসতেই পারে। তারপর বয়স্ক রোগী যারা, ওদের ভয় বেশি হলো, আমি তো এমনিতে চলতে পারি না, কয়েকদিন পর আমার কি অবস্থা হবে, আমি বিছানার মধ্যে পায়খানা পেশাব করবো, আমাকে কে সেবা দেবে, এগুলো চিন্তা করে আরো ডিস্ট্রেসে পড়ে। পুরুষ রোগীদের অনেক সমস্যা হয়, ইরেকটাইল ডিসফাংশন হয় অনেক সময়। ইরেকটাইল ডিসফাংশনের সব রোগী হতাশা নিয়ে আসে আমাদের কাছে, আমরা দেখি ডিপ্রেসড হয়ে যায়। চিকিৎসা যখন শুরু করি আমরা, ইনসুলিন যখনই শুরু করি, রোগী মনে করে আমি শেষ, আমি ইনসুলিন নিচ্ছি, মনে হয় আমার দিন আর বেশি দিন নাই, মনে হয়
আর ইনসুলিন যখন একটু ডোজ বাড়াতে থাকে, বাড়াতে যখন 2 বার 3 বার বাড়ানোর পরেও একটু কমে না, রোগী ধরে না আমার ইনসুলিনও আর কাজ করে না, আমি আর নাই, আসলে কিন্তু নট লাইক দ্যাট। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু যদি ধারণা দিয়ে দিই, ভুল ভাঙাই দিই, তাহলে কিন্তু রোগীর ডিপ্রেশন কমবে, এজ এ হোল পেশেন্ট মাইট হ্যাভ ওয়েলবিং, মেন্টাল ওয়েলবিং। তারপরে যেটা বেশি ভাইটাল, দেন সোশ্যাল ওয়েলবিং। সোশ্যাল ওয়েলবিং ভেরি ভাইটাল। সোসাইটি ইজ ভেরি এসেনশিয়াল ফর ডায়াবেটিক পেশেন্ট। আমরা মানুষ সামাজিক জীব, আমরা সোসাইটি ছাড়া বাঁচতে পারি না। সমাজের সাপোর্ট যদি না থাকে, পরিবারের সাপোর্ট যদি না থাকে, আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য জীবন ধারণ খুব কঠিন হয়ে যায়। তো প্রথমেই হচ্ছে পরিবার। পরিবার, আপনার একটা পরিবারের থেকে যদি লোকজন সাপোর্ট পায় ডায়াবেটিক পেশেন্ট, তার জন্য কিন্তু রোগটা খুব একটা বেশি সমস্যা হয় না। সে ডায়াবেটিস ধরা পড়ার সাথে সাথে ফ্যামিলি থেকে সাপোর্ট দিলে সে বেশি একটা ঘাবড়ায় না। যখন সে দেখে আপনি যখন বিপদে পড়েন, কেউ যদি আপনাকে হাত বাড়ায় দেয়, আপনি কিন্তু সাহস পাবেন, এটা ওভারকাম করতে পারেন। তো এটাও সেম একই জিনিস। ডায়াবেটিস হওয়ার আগেও কিন্তু পরিবারের একটা রোল থাকে, বিফোর হ্যাভিং ডায়াবেটিস, স্পেশাল ফর কিডস, বাচ্চাদের জন্য। আপনি যদি একটা হেলদি ফুড হ্যাবিট করেন বাসায়, আপনি যদি বাচ্চাদের এক্সারসাইজের ব্যবস্থা করান, হাঁটতে যান বাচ্চাদেরকে নিয়ে, বাসায় খেলেন বাচ্চাদেরকে নিয়ে, বাসার কাজগুলো সব বাচ্চাদেরকে ইনভলভ করান, তাহলে বাচ্চারা কিন্তু মোটাবে না। বাচ্চাদের চাইল্ডহুড ডায়াবেটিস খুব বেশি, বাংলাদেশেও বেশি বাচ্চাদের ডায়াবেটিস অনেক। আমরা রহমান জসিম ভাই জানেন, আমরা আজ থেকে আরো এখন কিন্তু তার থেকে অন্তত 5-7 গুণ বেশি পাচ্ছি। তো সেই জিনিসগুলো কিন্তু ফ্যামিলি থেকে প্রিভেনশন করা যায়। ডায়াবেটিস হয়ে গেলে ফ্যামিলি থেকে সাপোর্টটা বেশি ভাইটাল। আপনি একটা সে কাজে যাচ্ছে, এখন তো তার নিজেকে একটু সময় দিতে হবে, সেটা আপনাকে একটু ম্যানেজ করে দিতে হবে। ফ্যামিলি সাপোর্ট ভেরি ভাইটাল। স্পেশালি আপনাকে ফিমেল পেশেন্ট, আমাদের মাদের জন্য ডায়াবেটিস ফ্যামিলি সাপোর্টটা ভেরি ভাইটাল। আপনি একজন মা, তার ডায়াবেটিস হচ্ছে, এখন আমি তাকে বলে দিলাম আপনি 8টায় নাস্তা খাবেন, 10টা এটা খাবেন, সেটা উনি সকালে ঘুম থেকে উঠে আগে বাচ্চাদেরকে রেডি করাইতে হয়, হাজব্যান্ডের খাওয়া বানিয়ে দিতে হয়, ঘর টর মোছা করতে হয়। তো উনি নাস্তা বানাবেই কখন, 8টার সময় খাবেই কখন, আবার বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয়। তো উনি এত কিছু করে আমি বলে দিলে কি হবে না। তাহলে ফ্যামিলির মেম্বার যারা আছে, আমি অনেক সময় বলি আপনি হাজব্যান্ডকে নিয়ে আসেন, ওনার সাথে আমার কিছু কথা আছে। তো হাজব্যান্ডরা আসলে যখন বলিতে যে আপনার অ্যাকাউন্ট দ্বারা পারবেন না, আপনি কিছু লোন ওনাকে কমাই দেন, ভেরি মাচ নিডেড। এখানে 4 বার সুগার মাপতে হয়, খেতে হয়, বারবার খেতে দিতে হয়। এই খেতে পাচ্ছে, এই বমি করছে, এই খেতে পাচ্ছে না, এই খারাপ হচ্ছে। ফ্যামিলি থেকে যদি সাপোর্ট না দেয়, সে কি নিজের যত্ন নেবে, না তার বাচ্চার যত্ন নেবে, পেটের বাচ্চার যত্ন নেবে, না হাজব্যান্ডের যত্ন নেবে? ভেরি টাফ, কষ্টকর। এবং আরেকটা সমস্যা যেটা আমরা ফেস করি, ফ্যামিলি সাপোর্ট ভেরি ভাইটাল, সেটা হচ্ছে রমজানের সময়। রমজান আমরা দেখি আমাদের মা পেশেন্ট যারা খুব কষ্ট করে এবং বেশি ওনারা আসেন ডাক্তারদের কাছে অসুস্থ হয়ে। সকালবেলা উনি ঘুম থেকে উঠে ইফতারের কাজে ব্যস্ত হয়ে যান, ইফতার বানান, ইফতার খাওয়ান সবাইকে। খাওয়ার পরে আমরা পুরুষরা কি করি, বাসায় গিয়ে ইফতার খাওয়ার পরে আমি অফিস থেকে আসছে অনেক কিছু করে ফেলছি, রিমোটটা নিয়ে বা ফেসবুক নিয়ে আমি শুয়ে কিন্তু ওনাকে কিন্তু এই থালা বাসন টাসন সব পরিষ্কার করতে হয়, ওরা কিন্তু রেস্ট নেয়। সারা সকাল উনি ইফতার বানালেন, কষ্ট, সবাই ইফতার খাওয়াইলেন, কষ্ট, এখন উনি সব রেডি করতেছেন, কষ্ট। আমি কিন্তু খুব কাজ করে এসেছি, সারাদিন অফিস করে এসেছি, আমি অনেক কষ্ট করছি, আপনি কিন্তু আর নাই। তারপরে কিন্তু উনি এগুলি ঠিক করার পর আবার স্যারের জন্য কিন্তু উনি আবার খাবার রেডি করেন, এবং উনি কিন্তু আপনি কিন্তু খেয়ে ঘুমাই যাচ্ছেন, কিন্তু উনি কিন্তু আবার উঠতে হচ্ছেন ওনাকে 2টার সময়, উঠে কিন্তু উনি আবার স্যারি বানাচ্ছেন। উনি কি স্যারি বানাবেন, ইফতার বানাবেন, নাকি আপনাকে খাওয়াবেন, না ফ্যামিলি মেনটেন্স করবেন, না বাচ্চা করবেন, নাকি উনি ওনার নিজের যত্ন নেবেন রমজানের সময়? খুব ভেরি কষ্ট করছে। আমরা যদি হেল্পিং হ্যান্ড করি ফ্যামিলি থেকে, যেন একটু আমি করি, এটা আমরা যদি if you divide all the responsibilities with all the family members, definitely not troublesome for the patient. তো এগুলো কিন্তু আমরা রাখি না। সুতরাং এই জিনিসগুলো আমাদের পরিবারের লোকজনের খুব খেয়াল রাখতে হবে, এবং সেটা যদি করতে পারি তাহলে আমরা ফ্যামিলিয়ার ওয়েলবিংটা আমরা করতে পারবো। তারপর কিছু ওষুধ থাকে না অনেক সময়, আমরা যদি একটু খেয়াল রাখি ওষুধটা শেষ হয়ে গেল কিনা, ডাক্তারের কাছে যায় না। যদি ফ্যামিলি মেম্বার, আমরা অনেক সময় ফিমেল পেশেন্ট আসে, আমরা যখন বলি যে আপনার আসেন না 2 বছর ধরে আসেন, 21 সালে আসছেন, আবার দেখা যায় এখন 24 সালে আসছে, 3 বছর ধরে নাই। তো আমি বলি কি আপনার রোগীর গাফিলতি না গার্জিয়ানের গাফিলতি?
তখন দেখা যায় হাজব্যান্ডের দিকে তাকায় দেখা যায়, আমাকে না নিয়ে আসলে আমি আসবো কীভাবে? স্বাভাবিকভাবে আপনি যদি একটু নিয়ে আসেন, একটু সচেতন না, একটু হেল্প করেন, তাহলে কিন্তু সমস্যা বিষয়টা হয় না। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে একটু নজর দিতে হবে। আর হচ্ছে গিয়ে ইনসুলিন দেওয়াটা যদি বয়স্ক রোগীরা অনেক সময় নিজে ইনসুলিন দিতে পারেন না, যদি আমরা একটু ইনসুলিন দিয়ে দিই, ইনসুলিন অনেক সময় দেখা যায় ফ্যামিলি মেম্বার্স দেওয়া খুব ইজি। একজন চিকিৎসক দোকান থেকে এনে দেন, একবার দিতে গেলে 100 টাকা করে, 3 বেলা 300 টাকা দিয়ে দিতে, নট লাইক দ্যাট। আপনি একটু হেল্প করেন, চোখে দেখে না বয়স্ক রোগী, বয়স্ক মা যারা আছে, আপনি একটু দিয়ে দেন, হেল্প করেন। এটা বলে এই ছোট ছোট কাজগুলো আমাদের ডায়াবেটিক পেশেন্টের জন্য ভেরি মাচ এসেনশিয়াল ফর হিজ মেন্টাল ওয়েলবিং। তারপরে যেটা আমি আর অল্প কিছু 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো, 2-3 মিনিট। সোশ্যাল ওয়েলবিং, সমাজ, আমরা সামাজিক জীব, আমাদেরকে সহায়তা না করে দুপুর 2টা আমার ভাত খেতে হবে, আর 2টার সময় যদি আমার বস আমাকে একটা কাজ দিয়ে দেয়, এটা কি হবে? উনি তো খাবেই না, হাইপো হয়ে নাই। এই জন্য যারা আমাদের সাথে আছেন ডায়াবেটিক পেশেন্ট, আমরা বাকিরা যদি একটু ওইভাবে একটু সদয় দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে ওনার জন্য খুব সুবিধা হয়। আমাদের চাকরির ক্ষেত্রে, ডায়াবেটিস শুনলে চাকরি দিতে চায় না। আমাদের জাতীয় অধ্যাপক প্রফেসর ইব্রাহিম স্যারের কথা আপনারা জানেন, নাম শুনেন। স্যারের একটা বাণী ছিল, নো ডায়াবেটিক পেশেন্ট শুড বি আনট্রিটেড, আনফেড অ্যান্ড আনএমপ্লয়েড। এই জন্য বারডেমে ডায়াবেটিস রোগীদের কিন্তু চাকরির ব্যবস্থা আছে। ওখানে যত আয়া ওয়ার্ড বয় সব কিন্তু ডায়াবেটিক পেশেন্ট, টাইপ 1 স্পেশাল কাজ করছে, দুশো ভাই আন্দোলন জানেন। তো এই জিনিসগুলো আমরা যদি রোগীর কথা চিন্তা করি, যে আমরা ইউজুয়ালি এখানে তাদেরকে বলি যে আমরা যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে। পাশাপাশি যখন আপনার এই ধরনের ডিজিজ হয়ে যাবে, বিশেষ করে যখন আপনারা কাজ করবেন, পানিতে ধরবেন, ডিটারজেন্টগুলো ধরবেন, হুইল পাউডার ইউজ করবেন, সেগুলি করার পর সাথে মুছে ফেলতে হবে, ধুয়ে ফেলতে হবে। পাশাপাশি চিকিৎসার কথা বলে থাকি, আমরা কিন্তু অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিয়ে থাকি, কিছু ক্রিম দিয়ে থাকি। কিন্তু আপনি এই যে পেশেন্ট আমরা দেখাচ্ছি, এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু খালি এই ধরনের আর্থিক যদি দীর্ঘদিন থাকে, অনেক সময় ক্যান্সারের রূপান্তর হতে পারে। এটা হলো জেনিটাল ওয়ার্ড। এই পেশেন্টটা চিটাগং থেকে এসেছিল, আপনারা দেখেন তার জেনিটাল ওয়ার্ডটা কলিফ্লাওয়ার টাইপ। এই ধরনের পেশেন্টগুলো কিন্তু ক্যান্সারের রূপান্তর হওয়ার সম্ভাবনা থাকে, এবং এর চিকিৎসা আসলে অনেকেই হয়তো করতে পারে না বা করতে চায় না। কিন্তু আমাদের পেশেন্টে দেখেন আমরা চিকিৎসার আগের ছবি আর ভালো হওয়ার পরের ছবি, এটা জেনিটাল ওয়ার্ড। এই সমস্যা কিন্তু অনেকের আছে, কিন্তু মানুষ আসতে চায় না বা জানে না চিকিৎসাটা কোথায় করবে। এটা হচ্ছে জেনিটাল ওয়ার্ড। কিন্তু এই ধরনের পেশেন্টগুলো দীর্ঘদিন জেনিটাল ওয়ার্ড থাকলে একসময় ক্যান্সারের রূপান্তরিত হওয়ার সম্ভাবনা খুবই থাকে। এটা চিকিৎসা কি করবে? আমি যে কাজটা করি সেটা হলো, যদি সে আমার কাছে আগে আসে, আমি আগে ফ্যামিলি মেম্বারদেরকে ডাকি। ফ্যামিলি মেম্বার মানে তার হাজবেন্ডকে, তার শ্বশুরবাড়ির লোক, প্লাস মা, তার মা, সবাইকে ডেকে প্রথমে একটা সিটিং দিই যে কি করতে হবে। বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক, আমার মনে হয় যে আমরা সবাই একদিক দিয়ে আত্মার আত্মীয়। তবে বাইরের যদি দক্ষিণ জনপদের যদি, তাহলে এখানেও প্রায় রাফলি এই অনেকে আছেন হ্যাপাটাইটিসের রোগী, কিন্তু এই হ্যাপাটাইটিস রোগী 90% জানে না যে তারা এই ভাইরাসটিকে আক্রান্ত। এই জন্য আসলে এই ব্যাপারটা আসলে সারা পৃথিবীতেই উপেক্ষিত, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু কখনো এটা নিয়ে কখনো কোনো চিন্তাই করে নাই। ওরা বড় বড় রোগ নিয়ে এই কয়েকজন লিভার বিশেষজ্ঞ কথা শুরু করেছিলাম। আমার যে সাধারণ সম্পাদক ডাক্তার ফরহাদও আজকে নাই, ব্যস্ত আছে। এইগুলো নিয়েই আসলে আমরা এই প্রতিরোধের কাজটি আমরা শুরু করেছি। বলবো না যে অনেক কিছু করে ফেলেছি, যা শুরু করেছি হয়তো আমার পরবর্তী প্রজন্ম এটাকে এগিয়ে নিয়ে যাবে। এবং এই যে প্রতিরোধের ব্যাপারটা, আবার যদি পরবর্তীতে তাদের লিভার সিরোসিস হবে, লিভার ক্যান্সার আছে, তাহলে এই জায়গাটা তো আমাদের প্রতিরোধ করার আমাদের জায়গা রয়েছে, সেটা আমরা লিভার ক্লাবের পক্ষ থেকে করছি। তো এটা আমার টিম নিয়ে আমরা কাজ করছি, ভবিষ্যতে এগিয়ে যাব। আমাকে এই জায়গাটাকে আসলে সম্মানিত ডায়াবেটিক সমিতির এবং সব কর্মকাণ্ডে থাকার চেষ্টা করি। নিজস্ব লাইফে কারণ আপনারা আমি এখানে এসেছি, আতাউর রহমান দেশে ধন্যবাদ।
আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবং এলাকার মানুষের সাথে আমি মানুষের আগেও বলেছি যে এই প্রতিষ্ঠানটি যদি আমি একটু অ্যাডমিনিস্ট্রেটিভ যে কথা বলি যে আগায় নিতে হয়, আমাদেরকে মনে হয় আরেকটু অন্যভাবে যেতে হয়। আমি একটু সিম্পল একদম বলি, কিডনি ফাউন্ডেশনে কিন্তু আমরা রোগী দেখি 400 টাকা, 400 টাকায় একটা প্রফেসর রোগী দেখে। এখানে প্রফেসর হারুন রশিদ সাহেব, মেজরজামান জিয়াউদ্দিন সাহেব, আরও প্রফেসর আছে, প্রফেসর শামীম সাহেব, আমরা দেখি, সবাই দেখি 400 টাকা। এবং 400 টাকার মধ্যে 320 টাকা আমরা পাই, 80 টাকা কিন্তু চলে যায় ফাউন্ডেশনের ফান্ড। তারা ফিজিশিয়ানরা আউটডোর প্র্যাকটিস সেন্টার, যখন যদি আমরা সার্জারি করতে যাই, সার্জারি ওখানে করি, তখন 60% টিম পায়, 40% যে আমি আপনাদের একজন নির্বাহ পেরেছি। আর কি বলবো, আর বিশেষ কিছু বলার নাই। আমাকে খুব অদ্ভুতভাবে এই জনপ্রশাসনে সম্পৃক্ত করা হয়েছে। আমি আপনাদের মতো জ্ঞানী না। পরে উনি যখন প্রয়াত হন, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, তারপরে অ্যাডভোকেট, এবং এখন সভাপতির দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আহমদ আইফুর আলম। ওনার নেতৃত্বে আসলে মূলত আমাদের ডায়াবেটিস কিন্তু একা খেয়াল করেছেন কিনা, আমার ডাইনে বামে সব কিন্তু ডাক্তার, আমি একমাত্র আপনাদের সাধারণ যারা আছেন নন ডক্টর তাদের প্রতিনিধিত্ব করতেছি। কাজে বক্তব্য বাড়াবো না, আমি শুধু সহজ করেই বলবো, যেহেতু আমরা নন ডক্টরদের প্রতিনিধিত্ব করতেছি, আমি যে প্রিভেনশন ইজ বেটার আইনজীবী কল্যাণ সমিতি আমরা এমনভাবে শক্ত করে ধরে রেখেছি, ফাটল ধরে না। আমরা সমস্ত আইনজীবীদের, এটা অরাজনৈতিক, সবাই মিলে ধরে রেখেছি। ঠিক এমনিভাবেই ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতিও অরাজনৈতিক, আমরা সবাই মিলে আপনাদের সহযোগিতায় আঁকড়ে ধরে রেখেছি।